আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি ইশিকা আজিজ। পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সংহতি সমাবেশ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, এই মুহূর্তে কারা সমাবেশ আয়োজন করেছে আর কি দাবি তাদের? আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে যারা বিডিআর বিদ্রোহ মামলায় যারা আসামি হয়েছে তারা কিন্তু এরই মধ্যে অনেকেই কিন্তু জামিন পেয়েছে। তবে তাদের যে সদস্য এবং পরিবার রয়েছে তারা কিন্তু বলছেন যে এই মামলাটি অন্যায়ভাবে করা হয়েছে এবং এতে করে অনেক নির্দোষ যারা বিডিআর সদস্য রয়েছে তাদেরকেও আসামি করা হয়েছে, যে কারণে তারা কিন্তু আজকে আমরা দেখছি যে এই জাতীয় শহীদ মিনারের সামনে সে সমস্ত পরিবারের সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে এবং তারা বলছে যে তারা ৬ দফা দাবি করেছে। তারা বলছে যে এই মামলায় যারা অন্যায়ভাবে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই সাথে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের মুক্তির দাবি করছেন এবং একই সাথে বলছেন যে আসলে এই যে বিদ্রোহ সময় যে সমস্ত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, সেই সাথে বিডিআরদের 10 জন সদস্য হত্যা করা হয়েছে, এটির সঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই দাবি কিন্তু তারা করছেন। একই সাথে তারা বলছেন যে আসলে বিডিআরের যে নাম বিডিআর, বিজিবি থেকে তাদেরকে বিডিআরে যাতে আনা হয়, এভাবে করে তারা কিন্তু 6টি দাবি তারা জানাচ্ছে এবং সেখানে তারা কিন্তু বলছেন যে তাদের এই দাবিগুলো অবিলম্বে তাদের বাস্তবায়ন করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি বাস্তবায়িত না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। একটু আমরা কথা বলতে চাই, একটু যারা এখানে এই কর্মসূচি পালন করছে তাদের একজনের সাথে সাবেক বিডিআর সদস্য, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই আসলে আপনাদের এই অবস্থান কর্মসূচি, আপনাদের আর কি কর্মসূচি আছে এবং আপনারা এটা কিভাবে পালন করতে চান, আপনাদের দাবি কি? দেখুন, যখন 2009 সালে পিলখানাতে বিডিআর হত্যাকাণ্ড ঘটে তখন আমার চাকরি হলো 29 বছর। আমার শেষ জীবনে আমার একটা লক্ষ্য থাকে যে একটু ভালো পেনশন নেব, পরিবারদেরকে নিয়ে ভালোভাবে থাকব। শেষ বয়সে এসে আমরা কোনো দুর্ঘটনার কবলে পড়তে চাই নাই। কিভাবে কি হয়েছে আজকে 5ই আগস্টের স্বাধীনতার পরে দেশ জাতি সবাই আজকে জানেন বিডিআর ঘটনা পিলখানায় কিভাবে কি হয়েছে। আমি ওইভাবে ব্যাখ্যা দিতে চাই না। আমি একটা কথা বলতে চাই যে 5ই আগস্টের পরে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনার সময় সমস্ত মামলা ছিল অবৈধ, সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত তার নিজের স্বার্থে। তাহলে আমাদের বিডিআরের যে মামলাগুলো হয়েছে সে মামলাগুলোও তো শেখ হাসিনার সময়। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদেরকে তারা আলাদা করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা হাজার হাজার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, তাদের একটাই চাওয়া ছিল বৈষম্য বিরোধী। তাহলে আজ কেন আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে? কেন সরকার বুঝতেছে না যে আমরা কোনো বিদ্রোহ করি নাই? বিদ্রোহ তকমা দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদেরকে 18,500 বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তো গরিব, আমরা অসহায় পরিবার, আমাদের মধ্যম শ্রেণীর পরিবার, আমাদের কোনো বেশি কিছু চাওয়ার থাকে না, তো শেষ সময়ে সেটা ভালো থাকবো। তাহলে সরকারও এবং জাতি আজকে জানতে পারতেছে শেখ হাসিনার সময়ের সমস্ত মামলা ছিল অবৈধ। আমাদের চাওয়া এই মামলা সরকার বাতিল করে মামলায় যারা আমাদেরকে যারা শাস্তি দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। বলছিলেন যে আসলে এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং এই যে চক্রান্তর শিকার তারা হয়েছে, তারা বলছেন যে আসলে এই মামলা থেকে যাদেরকে আসামি করা হয়েছে সঠিক তদন্ত করে অর্থাৎ যারা নির্দোষ রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া সহ যে 6 দফার কথা বলছি সেই দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আমরা দেখেছি আসলে এই সমস্ত বিডিআর সদস্যদের যারা পরিবারের সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন। গত 17 বছর যে তাদের যে মানবতার জীবনযাপন করার যে
চিত্র তারা কিন্তু সেটি বলছেন এবং বলতে গিয়ে অনেকেই কিন্তু আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এজন্যই তারা বলছেন যে আসলে এটির একটি সঠিক তদন্ত এবং যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যাতে চাকরিতে ফেরত রাখা হয় সে দাবি কিন্তু তারা করছেন। এই দাবিতে কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই সাড়া দিবেন এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংহতি সমাবেশ চলছে, সর্বশেষ তথ্য জানছিলাম। ধানমন্ডি ৩২ নম্বরে আজও ভিড় করছেন উৎসুক জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, এই মুহূর্তে সেখানকার অবস্থা কি বলছেন উৎসুক জনতা? আমি ধানমন্ডি ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়িতে ঠিক দোতলায় দাঁড়িয়ে আছি। এখানকার যে স্বৈরাচারী সরকার হিসেবে খ্যাত শেখ হাসিনা যখন যে ভার্চুয়ালি উনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙচুর শুরু হয় এবং সেই ভাঙচুর কিন্তু এখন পর্যন্ত চলছে। কিছু মানুষ কিন্তু এখনও কিন্তু ক্ষণে ক্ষণে থেমে থেমে তারা কিন্তু ভাঙচুর করছেন, অর্থাৎ যে দেওয়াল আছে সেই দেওয়ালগুলো রড এবং টিন সেগুলো কিন্তু কেটে নিচ্ছে। আমি যেটা এখানকার পরিস্থিতি জানাতে চাচ্ছি, এখানে কিন্তু অর্থাৎ ওই বক্তব্যের পরে অর্থাৎ বাড়ি যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর তো কিন্তু উৎসুক জনতা কিন্তু এখনও ভিড় করছেন। তারা কিন্তু দলে দলে আসছেন এবং এই ধ্বংসাবশেষ কিন্তু এখানে দেখছেন। তারা বিভিন্ন ছবি তুলছেন এবং তারা কিন্তু এই বাড়ির যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ কিন্তু তারা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তারা মোবাইলে ধারণ করছেন। বিভিন্ন জন তারা কথাও বলছেন এই স্বৈরাচারের আমলে এই বাড়িটিই কেন্দ্র করে এরকম স্বৈরাচারিতা চলেছে, তারা এই ধরনের মন্তব্য তারা করছেন। আমরা সকাল থেকে এসে যেটা এখানে দেখতে পেলাম, সকাল সকাল কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ অর্থাৎ পেশাজীবী, তারপর বিভিন্ন শিক্ষার্থী, তারা কিন্তু মা বাবার সাথেও এসেছেন। এসে তারা কিন্তু এই বাড়ির যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষগুলো দেখছেন এবং তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা যেটি বলছেন তারা বলছেন যে এখানকার যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়ি, সেই বাড়ির যে ধ্বংসাবশেষ সেটার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাই আসলে দায়ী। সেই মন্তব্যগুলোই কিন্তু এখানকার উৎসুক জনতা করছেন। এবং এইখানকার আরেকটি বিষয় আমি বলি, কেউ কিন্তু এখানে বলছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়ির যে এরিয়া ছিল অর্থাৎ বাড়ির যে সীমানা ছিল সেই সীমানার বাইরেও কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেই বাড়ি কিন্তু বর্ধিত করা হয়েছে এবং সেগুলো যে ভাঙচুর করা হয়েছে। অনেকে মন্তব্য করছেন যে ৩২ নম্বরের যে বাড়ির যে সীমানা সেই সীমানার বাহিরে কেন আসলে ভাঙচুর করা হলো। তারা যেটা বলছেন যে এই সীমানার বাইরের যে এরিয়াটা আছে আরও 2টা এবং 3টা বিল্ডিং আছে, সেগুলোও নাকি এখানকার যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেটা দখল করেছেন। এই পুরো এরিয়ায় সেই জন্যই ভাঙচুর চালিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে। তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখছেন এবং ধ্বংসাবশেষগুলো তারা নিজ চোখে দেখার চেষ্টা করছেন এবং সেগুলো তারা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করছেন। আরেকটি বিষয় আমরা সেখানে লক্ষ্য করেছি ভিতরে ঢুকে, অর্থাৎ এখানকার ৩২ নম্বরের বাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের লেখা আমরা দেখতে পেরেছি, অর্থাৎ মানুষ কিন্তু তাদের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছেন। অর্থাৎ এখানকার দেওয়াল লিখনের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের লেখা সেগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ সকাল সকাল মানুষ কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরে আসছেন এবং তারা কিন্তু ধ্বংসাবশেষ দেখছেন এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে কিছু মানুষ তারা রড এবং টিন অথবা অন্যান্য জিনিসপত্র কিন্তু কেটে কেটে এখনও নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সকাল থেকে উৎসুক জনতার ভিড় এই ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসাবশেষ দেখার জন্য। ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও ছোটন সাহা। শুরুতেই যাচ্ছি কুমিল্লায়। সুমন, এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আর অভিযান নিয়ে জনমানুষের প্রতিক্রিয়া কি? আপনাকে আমি একটা বিষয় জানা রাখি, কুমিল্লা সারা দেশে আসলে ডেভিল হান্ট শুরু হচ্ছে আজকে তৃতীয় দিন। আমি এখন
দ্বিতীয় দিনে আমি দেখেছি কুমিল্লাতে আসলে 22 জনকে আসলে এই পর্যন্ত অপারেশন ডেভিল হ্যান্ড আটক করা হয়েছে। তার মধ্যে আজকে 14 দিন চলছে। আমাকে কুমিল্লা পুলিশ সুপার যারা রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কুমিল্লা ডেভিল হ্যান্ডের আসলে গতকালকে বুড়িচুঙ্গি উপজেলার আওয়ামী লীগের 3 জন নেতাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। সেই দিক থেকে যদি বলি কুমিল্লা ডেভিল হ্যান্ডের আমি দেখেছি যৌথ বাহিনীর হিসেবে এখানে নৌবাহিনী সাথে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিবি সকলে এক সমন্বয়ভাবে আসলে যৌথ বাহিনী হিসেবে কাজ করছে এবং কুমিল্লার এই যে অবস্থা জনমান আসলে তার মধ্যে স্বস্তিদায়ক এবং তারা বলছেন যে ডেভিল হ্যান্ডের অপারেশনের মাধ্যমে যাতে কোনো ধরনের সাধারণ মানুষ যারা ভালো মানুষ তাদেরকে যাতে কোনো ধরনের সমস্যা না পড়তে হয় এবং যারা দোষী তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয়। আসলে জনমন আমরা এই ধরনের কথা শুনতে পেয়েছি। তবে সেই দিক থেকে যদি বলি এখানকার যারা রয়েছে কর্তব্যরত প্রত্যেক 18টা থানার ওসির সাথে আমাদেরকে কথা হয়েছে এবং সেই ওসি আমাদের জানিয়েছেন আসলে প্রতিদিনই তারা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং যতদিন মধ্যে ডেভিলদেরকে শেষ না করো তত এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশ সুপার আমাদেরকে আরো জানিয়েছেন যে ডেভিল হ্যান্ডের আসলে কোনো ধরনের সুপারিশ কেউ যাতে করতে না আসে থানায়। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লা এবং সারা দেশে যে ডেভিল হ্যান্ড শুরু হয়েছে আমরা এখন তো 22 জনকে অ্যারেস্ট করেছি কুমিল্লা এবং সেই সাথে কুমিল্লা দেখছি আইনজীবীদের যে প্রতিষ্ঠান সিএম করে আসলে তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে গতকাল আমরা দেখেছি জেলাতে প্রেরণ করা হয়েছে। আজকে 12 জনকে নিয়ে আসা হবে এবং তাদেরকে এখন নিয়ে আসছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে 12টার দিকে তাদেরকে তোলা হবে এবং তখন জানা যাবে তাদেরকে জেলা আদালতে পাঠানো হবে না রিমান্ড চাওয়া হবে। সেই বিষয়ে আসলে কুমিল্লা থানায় 18টা থানার ওসি যারা আইউ রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে আসলে আজকের 12টার পর আমরা জানাতে পারবো সর্বমোট কতজন অ্যারেস্ট হয়েছে, কতজনকে রিমান্ড দেওয়া হয়েছে এবং ডেভিল হ্যান্ডের যে অপারেশন চলছে সেই অপারেশন কুমিল্লার যারা রয়েছে মানুষের মধ্যে আসলে একটা আতঙ্ক বিরাজ করছে বিষয়টা এরকম। তারা বলছেন যে যারা অরিজিনাল আসামি এবং যারা দোষী তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় এবং দিক থেকে যারা আইনজীবী রয়েছে তারা যে আমরা এখানকার যারা এই আইনজীবী রয়েছে যারা অ্যারেস্ট করেছে তাদের এখানে রয়েছে সবকিছু মিলে কুমিল্লা যৌথ বাহিনী যে অভিযান তা অব্যাহত ছিল। কুমিল্লা থেকে সর্বশেষ আমি এখন চলে যাচ্ছি ভোলা ছোটন সাহেব বিস্তারিত জানাবেন ডেভিল হ্যান্ড বিষয়ে। সুমন কবির, আপনি যেমনটি কুমিল্লার চিত্র জানিয়েছেন সারা দেশের মতো কিন্তু একই অবস্থা ভোলারও এবং ভোলাতেও কিন্তু অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। আমরা গতকালকে মধ্যরাতে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করেছে এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি এ পর্যন্ত 18 জনকে কিন্তু আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং যেমনটি আমরা জেনেছি আসলে এই বিষয়টি নিয়ে এই যে অপারেশন ডেভিল হান্ট এটি নিয়ে আসলে কোনো কিন্তু জনমনে অশান্তি নেই। জনমন কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। তারা বলছিলেন যে তারা আসলে নাশকতা চান না, তারা শান্তি এবং শৃঙ্খলা চাচ্ছেন। তো সেই পরিপ্রেক্ষিতে এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে এটি অনেকটাই বলা যায় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যারা অপরাধী রয়েছেন তাদের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এই অপরাধী চক্র কিন্তু আমরা দেখেছি যে গা ঢাকা দিয়েছে এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে চিরুনি অভিযান চলছে এই অভিযানের মুখে কিন্তু অপরাধী চক্র কিন্তু গা ঢাকা দিয়েছে। তারপরও কিন্তু তাদের যে অপারেশন ডেভিল হান্ট সেটি কিন্তু তারা পরিচালনা করছে এবং আমি রয়েছি ভোলা বরিশাল লক্ষ্মীপুরের ইলিশা বাস স্ট্যান্ড পয়েন্টে যেটি পানবাজার নামে পরিচিত। এটি কিন্তু এখানে যেহেতু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তারা সন্দেহভাজন গাড়িগুলোকে তারা তল্লাশি চালাচ্ছে এবং একই সাথে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে অপরাধী মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনছে এবং তাদেরকে কিন্তু তারা আটক করছে। এমনটি কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি এবং ভোলা শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ, কোস্টগার্ড, র্যাব এবং নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি রয়েছে। আপনি ক্যামেরার মাধ্যমে আসলে দেখতে পাচ্ছেন যে এই যে অপারেশন ডেভিল হান্ট এটি আসলে বলা যায় যে একেবারেই মানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এই পরিস্থিতি থাকার কারণে জনমনেও বলা যায় যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এবং জনগণ কিন্তু যেমনটি চেয়েছে যে তারা শৃঙ্খলা চাচ্ছেন, তারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, তারা হানাহানি চাচ্ছেন না। তো এই যে এই অপারেশনটি তাদের স্বস্তি ফিরে এসেছে এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই যে যাদের অপারেশন ডেভিল হান্ট এটি কিন্তু চলমান থাকবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে অপারেশন ডেভিল হান্ট চলছে সারা দেশের মতো, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশিকার কাছে। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানছিলাম কুমিল্লা ও ভোলায় সহকর্মীদের কাছে। দুর্নীতির ধারণ সূচক নিয়ে ব্রিফ করছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যার মধ্যে ফুল ডেমোক্রেসি যেসব দেশগুলো 24টা দেশ আছে তাদের স্কোর, গড় স্কোর 73, ফ্লড ডেমোক্রেসি অর্থাৎ ত্রুটিপূর্ণ গণতন্ত্র আছে যেখানে 50টা দেশ, তাদের ক্ষেত্রে 47, হাইব্রিড মিক্সড গণতন্ত্র 36টা দেশ, সেখানে 37 গড়, অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকার যেখানে আছে 59 দেশ আমাদের মতো, যেখানে গড় স্কোর 29। এক্ষেত্রে আমাদের স্কোর গড় স্কোর হচ্ছে কম, অর্থাৎ আমরা অত্যন্ত গভীর বিব্রতকর অবস্থায় আছি। এর পরবর্তীতে যে স্লাইডটি আছে সিভিক স্পেসের কথাটি যেটি আগে বলেছিলাম, সবচেয়ে ওপেন সোসাইটি যে সমস্ত দেশগুলো সেখানে 26টি দেশ আছে এরকম 70 তাদের স্কোর গড়। ন্যারোড স্পেস যেখানে সেটাকে 40টা দেশ 51 স্কোর, 37টি দেশ এরকম সেখানে 38 স্কোর গড়, এবং যেখানে নির্যাতিত সিভিক স্পেস বা নিয়ন্ত্রিত সিভিক স্পেস সেটা হচ্ছে যে 47টি দেশের মধ্যে 31টি, আর ক্লোজড স্পেস বলতে যেটা বোঝায় সিভিক স্পেস 27টি দেশ, যার মধ্যে বাংলাদেশ 2023 থেকে অন্তর্ভুক্ত পর্যায়ে। আর এইচডিআর কথাটা বলেছিলাম আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানেও বাংলাদেশ ইন্ডেক্সে মধ্যম পর্যায়ের, যেটা যাদের আছে যে 38টি দেশের মধ্যে আমরা একটি, তাদের স্কোর 31, আর লো স্কোরিং কান্ট্রি যেগুলো 33 তাদের স্কোর হচ্ছে 29, আমরা সেখানে 23 পেয়েছি। অর্থাৎ সার্বিকভাবে এই কয়েকটি মানদণ্ডে বাংলাদেশের স্কোর অত্যন্ত উদ্বেগজনক ও বিব্রতকর। এবং এখানে সামারিটা দেখতে পাচ্ছেন, আমাদের 100-র মধ্যে 23 স্কোর, 14 নিচের দিক থেকে, 151 উপর দিক থেকে, এবং সেটা হচ্ছে যে আমাদের 2012 থেকে 24-এর ট্রেন্ড ছিল 26, অর্থাৎ আমাদের 26-এর তুলনায় এখন বর্তমানে স্কোর 23। এখানে আপনারা স্ট্যাটি আপনারা পরে দেখে নেবেন, আসছে না? হ্যাঁ। তীব্র যানজটে নাকাল যশোর নগরী, গন্তব্যে পৌঁছতে লাগছে দ্বিগুণ সময়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনাকে আমি এখন রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। আমি সঙ্গত কারণে একটু পাশে আছি, কারণ আমরা যখন ক্যামেরার মাধ্যমে যানজট দেখানোর চেষ্টা করি তখনই ট্রাফিক পুলিশ অ্যাক্টিভ হয়ে যান, এবং তখনই কিন্তু আসলে তড়িঘড়ি করে যানজট সরানোর একটা উপায় তারা বের করেন। তো কার্যত যানজট যারা আর কি সরাবেন, যানজট যারা দেখবেন, তারাই দেখি সব সময় একটু কেন জানি দায়িত্ব পালনে অবহেলা বা উদাসীনতা দেখান। আমি এখন যেইখানটাতে রয়েছি এটা যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। এই শহরটা একেবারে আপনি এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিভাবে রিক্সাগুলো পার্কিং করা রয়েছে, কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা সড়কে এরকম ভাবে যানজট, এটা খুবই বিঘ্ন সৃষ্টি করে, জনভোগান্তি সৃষ্টি করে। একটু সামনেই ট্রাফিক আইল্যান্ড রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে, তারপরে ট্রাফিক পুলিশের সাথে সাথে যানজট নিরসনের জন্য কিন্তু আসলে কমিউনিটি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে, কিন্তু কার্যত সবাই যে যার মতো করে কিন্তু আসলে অবস্থান করছে। এই সড়কের উপরেই যত্রতত্র পার্কিং, তারপরে অবৈধ পার্কিং, এগুলো চলার কারণে কিন্তু মূলত যানজট কোনোভাবে নিরসন হচ্ছে না। তো আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শহরে চলাচল করে এরকম অটোরিকশা রয়েছে প্রায় 10,000, কিন্তু এগুলোর একটারও লাইসেন্স নাই। আবার পৌর কর্তৃপক্ষ কখনো লিমিটেশনস
করে দেয়নি যে কতগুলো যানবাহন শহরের অভ্যন্তরে প্রবেশ করবে বা কতগুলো করবে না, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম কানুন না থাকার কারণে কিন্তু যেখানে সেখানে পার্কিং, যত্রতত্র পার্কিং এগুলো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে ট্রাফিক আইল্যান্ডের সামনে রয়েছি। আমাদের সামনে কমিউনিটি পুলিশ কিন্তু রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে, কিন্তু ট্রাফিক পুলিশের গাড়িগুলো ট্রাফিক পুলিশের মধ্যে করে রাখা রয়েছে, কিন্তু আসলে কার্যত যানজট মুক্ত করার যে কাজ সেটা কিন্তু তারা করছেন না, যে যার মতো করে কিন্তু আসলে সময় কাটাচ্ছেন। তো আসলে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আসলে কোন সরিষা দিয়ে ভূত ছাড়াবো, যেই সরিষা দিয়ে ভূত ছাড়াতে যাচ্ছি আমরা সেই সরিষার মধ্যেই তো ভূত। এছাড়া আরো দেখেছি যে শহরের ভিতরে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই, তারা সড়কের উপরে পার্কিং করে কিন্তু তাদের কাজগুলো করছে। তো এই কারণেই মূলত আসলে যানজট মুক্ত করা যাচ্ছে না, পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগের উদাসীনতা তো রয়েছেই। তো ইশিকা, এই ছিল আমার কাছে যশোর শহরের যানজটের সর্বশেষ পরিস্থিতি। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরে তীব্র যানজট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে 3 দিনের তারুণ্য মেলা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কি কি থাকছে এই মেলায় আর দর্শনার্থী সমাগম কেমন দেখছে? ইশিকা, শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সরকার ঘোষিত সারা বাংলাদেশ ব্যাপী চলছে তারুণ্য উৎসব। তো এই উৎসবটি শুরু হয়েছে গেল বছরের 30 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশে চলবে। তো তারই অংশ হিসেবে নোয়াখালী জেলা শিল্প একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে গতকাল থেকে তারুণ্য উৎসবের তারুণ্য মেলা। তো এই মেলাতে মোট 60টি স্টল রয়েছে, বিভিন্ন ধরনের স্টল রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেমনই স্টলের কিছু চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কারুশিল্প, লোকজ যে উৎসবের যে স্টল রয়েছে, একই সাথে রয়েছে যে উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য, উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পিঠা এবং উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের যে লোকজ এবং কারুশিল্প, কুটির শিল্প। তো আমি এখন এই মেলাতে একজন উদ্যোক্তার সাথে কথা বলবো। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি তো একজন উদ্যোক্তা, আপনারা কোথেকে এসেছেন? আমরা সোনামুড়ি থেকে আসছি, গান্ধী আশ্রম ট্রাস্ট থেকে। আপনাদের স্টলে কি কি রয়েছে? আমাদের স্টলে খাদি পণ্য আছে, আপনার পাঞ্জাবির পিস আছে, শাড়ি আছে, তারপরে আপনার গামছা আছে, লুঙ্গি আছে, তারপর মাটির তৈরি জিনিস আছে, তারপর আমাদের নিজস্ব মধু আছে, হ্যাঁ, আরো পাটের ব্যাগ আছে, আমাদের হ্যান্ড ব্যাগ, তারপর আপনার শপিং ব্যাগ। হ্যাঁ, এগুলা কারা তৈরি করে? এগুলো আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা তৈরি করে। আমাদের ওইখানে কারখানা আছে, হ্যাঁ, তাঁত শিল্প আছে আমাদের। আর পাটের জিনিসগুলো আমরা আমাদের গ্রাম অঞ্চলের মেয়েদেরকে দিই, ওইখান থেকে আমরা নিয়ে আসি। দর্শনার্থীদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, এখানে মোটামুটি ভালোই দর্শনার্থী আছে, বিশেষ করে বিকালের দিকে এটা চাপ বাড়ে আর কি। আর ভালোই, খারাপ না। আর বিশেষ করে আমরা গ্রামের জিনিসগুলো নিয়ে আসি, তো এই জিনিসগুলো আসলে আমাদের দেশ থেকে হারায় যেত, তো সেই জিনিসটা ধরে রাখার জন্য গান্ধী আশ্রম ট্রাস্ট চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে বলছেন যে তিনি গান্ধী আশ্রম ট্রাস্ট থেকে এসেছেন। আসলে তার স্টলে বিভিন্ন যে তাদের যে কর্মীদের তৈরি বিভিন্ন পণ্য রয়েছে তিনি জানিয়েছেন। আমি এখন আরেকটি স্টলে এসেছি। আসলে এটি একটি হচ্ছে একজন উদ্যোক্তার স্টল বলে দেখা যাচ্ছে। এখানে যে নারীদের বিভিন্ন কসমেটিক সামগ্রী এবং নারীদের কিছু জিনিস দেখা যাচ্ছে। আমি আরেকটি পাশাপাশি আরেকটি স্টল রয়েছে, সেটি তো নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য দেখা যাচ্ছে। তো আমি তেমন একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো। আপনি যে এটা কি আপনার নিজস্ব তৈরি? আমার নিজের হোমমেড বানানো, সব কিছু ঘরে বানাই, আমি নিজে বানাই। যেমন গত রাত্রে যাই এখানে আজকে আবার আজকের প্রোডাক্ট গুলাকে বানাই নিয়ে আসছি। ওকে, তিনি তেমনটি জানিয়েছেন এসব যে সম্পূর্ণ তার নিজস্ব তৈরি বলে তিনি জানিয়েছেন। তাই কৃষিকে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে আসলে যে তারুণ্য উৎসবে, তারুণ্য মেলায় যে প্রতিদিন লোকজ উৎসব রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বাচ্চাদের জন্য যে সুস্থ বিনোদনের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালী জেলায় তারুণ্য মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। চলছে বড় মৌসুম, এই সুযোগে সারের দাম বাড়িয়ে দিয়েছে টাঙ্গাইলের ডিলাররা, এতে বিপাকে পড়েছেন কৃষক। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সরকার নির্ধারিত দাম কেন অনুসরণ করা হচ্ছে না? হঠাৎ দাম বাড়ার কারণ কি? এ নিয়ে কি বলছে কৃষি বিভাগ?
জি ইশিকা, আপনি যেমনটি বলছিলেন যে এই টাঙ্গাইলে বোরো মৌসুম শুরু হয়েছে, এতে করে কৃষক তাদের যে ফসল সেটি বুনতে শুরু করেছেন। তবে এই যে ফসল উৎপাদনে কৃষক ধান বুনছেন, এই ক্ষেত্রে কিন্তু সারের দাম বাড়ার কারণে এই কৃষির যে খরচ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে এই জেলায় সারের সংকট তৈরি হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ থেকে জানানো হয়েছে এই জেলাতে যে চাহিদা রয়েছে সেই চাহিদার অর্ধেক তারা সার পাচ্ছেন, আর বাকি অর্ধেক কিভাবে এটি ঠিক করা হয় এবং হচ্ছে এই কৃষকরা কিভাবে এই সার পান, এইটি আসলে কৃষি অফিস থেকে তেমনভাবে তারা বলতে পারেনি। আর হচ্ছে যে এই জেলাতে এই ডিএপি এবং ইউরিয়া এবং যে এমওপি সার রয়েছেন, এইগুলোর মধ্যে ডিএপি যে বাংলা সার সেটি প্রতি বস্তায় ৩,০০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে এই ৩,০০০ টাকা বিক্রি যে বস্তা সার, এই দামেও কিন্তু কৃষকরা পাচ্ছেন না। তবে এই জেলার কৃষি সম্প্রসারণ যিনি কর্মকর্তা রয়েছেন আশেক পারভেজ, উনি যেটি বলছেন যে যেহেতু বাংলা সার এই জেলাতে তাদের বিএডিসি সরবরাহ নেই, যে কারণে ডিলার যারা রয়েছেন অসাধু ডিলার তারা হচ্ছে বাইরে থেকে কিনে এনে এখানে বিক্রি করেন। আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলবো, সে এই বলবেন যে এই সারের পাচ্ছেন কিনা, কি দামে সার কিনছেন, কি সার কিনছেন? সার মাইডা সার কিনছি বিএডিসি আপনার ১৩০০ বস্তা, ১৩০০ টাকা, আর ইউরিয়া ১৪০০ টাকা। মানে দাম কি বেশি হচ্ছে? দাম বেশি। আমরা আর একটু কথা বলবো যে হ্যাঁ, সার আমরা তো পাই না, বাংলা ডিএপি পাই না, এই বিএডিসিও পাই না, দোকান থাকে বন্ধ। এই ইউনিয়ন থেকে গুড়িয়া দোর ফাটা কিনুন লাগে, ইউরিয়া কিনলাম ১৩৮০ টাকা করে, এই মাইটা কিনলাম ১৩০০ টাকা করে। এর আগে তো কিনছি আমরা ৮০০ টাকা করে কিনছি, ৯০০ টাকা করে কিনছি। এই সিজনে এরকম দাম বেশি, তাও গেলি গেলা কয় যে সার নাই সার নাই। আচ্ছা, কৃষকরা যেমন জানিয়েছেন যে তারা যে সার তাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী সার পাচ্ছে না। পাশাপাশি হচ্ছে যে যেহেতু বাংলা সার এই চাষাবাদের জন্য ভালো কার্যকর হিসেবে কাজ করে, সুতরাং যারা সিন্ডিকেট ভাবে যারা বিক্রি করছেন তারা এই বাংলা সারের দাম বাড়িয়ে দিয়েছেন, এমনটি অভিযোগ করেছেন কৃষকরা। টাঙ্গাইলের সারের সার্বিক চিত্র নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম ইশিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারি মাসে জমজমাট মানিকগঞ্জের ফুলের বাজার, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে ফুলের সরবরাহ কেমন আর দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? মানিকগঞ্জে বসন্ত বরণ 14ই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি, এই 3 দিবসকে ঘিরে মানিকগঞ্জের যে ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তো আমরা ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে মানিকগঞ্জে এই বছর প্রায় 3 কোটি টাকার বেশি তারা ফুল বিক্রির আশা করছেন। তো অপরদিকে ব্যবসায়ীদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা যেটি বলছেন যে চলমান পরিস্থিতিতে দেশে আচার অনুষ্ঠান কমে যাওয়ায় তারা অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন যে তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা বিক্রি সেটি পূরণ করতে পারবে কিনা, তারা এ নিয়ে সন্দেহ পোষণ করছেন। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি যে মানিকগঞ্জে 20 হেক্টর জমিতে কিন্তু এই ফুল চাষ হয়। সেখানে গোলাপ ফুল, রজনীগন্ধা, কাঠবেরি সহ যে নানা প্রকারের ফুল বিক্রি হয় এবং চাষ হয়। তো আমরা মানিকগঞ্জে যতটুকু জানতে পেরেছি যে শতাধিক কৃষক রয়েছেন, তারা এই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করেন এবং শতাধিক কিন্তু ফুল ব্যবসায়ীরা এই বিভিন্ন দিবস ঘিরে এই ফুলের ব্যবসা করে আসছেন। তো তারা এই নিয়ে জীবিকা নির্বাহ করছেন। তো গত বছরের তুলনায় এবছর ফুল বিক্রি কিছুটা বেশি হবে বলে তারা ধারণা করছেন। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই 3 দিবস ঘিরে এই মানিকগঞ্জে ফুল চাষি এবং ফুল ব্যবসায়ীরা অনেকটা ব্যস্ত সময় পার করছেন এবং দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে বলেও তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে 3 দিবস ঘিরে যে ফুল ব্যবসায়ী এবং ফুল চাষিদের সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীতে বেড়েই চলেছে তামাকের চাষ, সে নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম।
কেন কৃষকরা ঝুঁকছেন তামাক চাষে, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে রাজবাড়ী জেলার কৃষক অতি লোভে বা টোবাকো কোম্পানির প্রলোভনে পড়ে তারা দিন দিন তামাক চাষে ঝুঁকে পড়ছে। তো আমি রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে যে এলাকায় ধান এবং পেঁয়াজ রসুন সহ বিভিন্ন সবজি আবাদ হতো, সেই সব সবজি চাষের যে আবাদি যে জমিতে রয়েছে সেই জমিতে কিন্তু এখন কৃষক অতি লাভের আশায় কিন্তু তারা তামাক চাষ করছে। আমি এ ব্যাপারে চাষিদের সাথে কথা বলেছি। চাষিরা জানিয়েছেন যে তামাক চাষ করতে বিঘা প্রতি 20 থেকে 22,000 টাকা ব্যয় হয়। এই জায়গায় কিন্তু তাদেরকে অনেক লাভ, টোবাকো কোম্পানির কাছ থেকে কিন্তু তারা অগ্রিম টাকা নিতে পারে এবং তাদেরকে কিন্তু একটা দাম নির্ধারণ করা থাকে, আর দাম নির্ধারণ করা থাকার কারণে তারা লোকসানের ভয় থাকে না, যে কারণেই কিন্তু তারা তামাক চাষে আগ্রহী হচ্ছে বলে অনেক কৃষক জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, স্থানীয় কৃষি কর্মকর্তাদের, তারা কিন্তু জানিয়েছেন যে জেলার যে কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু তারা মাঝে মধ্যে মাঠ দিবস বা বিভিন্ন সভা সেমিনার করে কিন্তু তামাক চাষে নিরুৎসাহিত করছেন। তারপরেও অনেক চাষিরা রয়েছেন রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায়, সেসব চাষিরা কিন্তু কৃষি তামাক চাষে ঝুঁকে পড়ছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ রসুন ধান পাট যে সহ বিভিন্ন প্রকার সবজির বা ভালো ভালো জমিতে যেসব জমিতে রয়েছে সেসব জমির এতে কিন্তু কৃষক লাভের আশায় কিন্তু তারা পেঁয়াজ চাষ করছেন বলে, তামাক চাষ করছেন বলে জানিয়েছেন। তো আমরা যদি বলি যে এরা উৎসাহ পেয়েই কিন্তু অন্য ফসলে তারা নিশ্চিত পায় না, যেমন তারা এইবার যেরকম পেঁয়াজের যেরকম লোকসান করতে হচ্ছে সেই ভয়ে কিন্তু তারা পেঁয়াজ বা রসুন চাষ না করে তারা তামাক চাষ করছেন লাভের আশায়। তো এই ছিল রাজবাড়ী জেলায় তামাক চাষের সর্বশেষ সংবাদ। ইশিকা। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।